আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি বর্তমানে এই সময়ে আপনারা সবাই অবশ্যই ভালো আছেন। দেখুন, বাংলাদেশের রাজনীতিতে এখন কিন্তু এক অদ্ভুত গুমোট হাওয়া বইছে। বাইরে থেকে দেখলে হয়তোবা মনে হবে সবকিছু শান্ত, কিন্তু ভেতরের সমীকরণগুলো কিন্তু ভীষণ জটিল হয়ে উঠেছে। বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের রেখে যাওয়া কিছু সিদ্ধান্ত এবং বর্তমান সরকারের পদক্ষেপ নিয়ে যে টানাপোড়েন শুরু হয়েছে, তা আগামী দিনে দেশের রাজনীতির গতিপথ কোন দিকে নিয়ে যাবে সেটি নিয়ে আজকে আমরা বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই বিভিন্নভাবে ইতিমধ্যে খেয়াল করেছেন, গত কয়েক মাস ধরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আমি মনে করি সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হলো গণভোট অধ্যাদেশ। ডক্টর ইউনূস সরকারের সময় জারি করা এই অধ্যাদেশ এবং এর সাথে জড়িত থাকা আরো কিছু আইন নিয়ে বর্তমানে জাতীয় সংসদে রীতিমতো বলা চলে স্নায়ুযুদ্ধ চলছে। একটু যদি আমরা পরিসংখ্যানের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাই অন্তর্বর্তীকালীন সরকারের এই ১.৫ বছরের শাসন আমলে মোট ১৩৩টি অধ্যাদেশ কিন্তু জারি করা হয়েছিল। সংখ্যাটা কিন্তু একেবারেই কম নয়। 111-এর সরকারের ২ বছরেও শতাধিক অধ্যাদেশ জারি হয়েছিল, কিন্তু পরবর্তীতে নির্বাচিত সরকার এসে তার খুব সামান্যই কিন্তু পাশ করেছিল। অথচ বর্তমান সংসদে ১৪ সদস্যের যে বিশেষ পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছে, তারা কিন্তু এই ১৩৩টির মধ্যে ১১৩টি অধ্যাদেশই পাশ করার বিষয়ে একমত হয়েছেন। এই কমিটিতে বিএনপির রয়েছেন ১১ জন এবং জামাত ইসলামের ৩ জন সদস্য উপস্থিত রয়েছেন। দেখুন, আনুপাতিক হারে গঠিত এই কমিটিতে ১১৩টি অধ্যাদেশ নিয়ে কোনো ধরনের দ্বিমত নেই। এটি আমি মনে করি নিঃসন্দেহে একটি ইতিবাচক দিক। কিন্তু গুল বেঁধেছে বাকি ২০টি অধ্যাদেশ নিয়ে। আর এই ২০টির মধ্যেই রয়েছে সবচেয়ে স্পর্শকাতর বিষয়গুলো: সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ, মানবাধিকার কমিশন অধ্যাদেশ এবং অবশ্যই সেই বহুল বিতর্কিত গণভোট অধ্যাদেশ। দেখুন, এই জায়গাটিতে এসেই কিন্তু সরকারি দল বিএনপি এবং বিরোধী দল জামাতে ইসলামের মধ্যে একেবারে প্রকাশ্য বাকযুদ্ধ কিন্তু শুরু হতে আমরা দেখছি। জামাতের অভিযোগ খুব স্পষ্ট। তারা বলছে বিএনপি এই অধ্যাদেশগুলো বাতিল বা পরিবর্তনের মাধ্যমে অতীতের মতো আবারও প্রধানমন্ত্রীর হাতে একচ্ছত্র ক্ষমতা কুক্ষিগত করতে চাইছে এবং তাদের দাবি জুলাই অভ্যুত্থানের যে মূল চেতনা ছিল ক্ষমতার বিকেন্দ্রীকরণ, বিএনপি সেখান থেকে সরে আসছে। জামাত ও এনসিপির অবস্থান হলো, যে গণভোট বিপুল সংখ্যক মানুষ রায় দিয়েছে তা বাস্তবায়ন না করাটা জনগণের সাথে সরাসরি এক প্রকার বিশ্বাসঘাতকতার সামিল। অন্যদিকে বিএনপি হাঁটছে সম্পূর্ণ ভিন্ন পথে। দেখুন, তারা শুরু থেকে কিন্তু সাংবিধানিক যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা বজায় রাখার কথা কিন্তু বলে আসছে। বিএনপির পর্যালোচনা কমিটির প্রধান অ্যাডভোকেট জয়নুল আবেদিন এবং আইনজীবী আসাদুজ্জামান খুব পরিষ্কারভাবে কিন্তু জানিয়ে দিয়েছেন যে তারা জুলাই সনদের বিপক্ষে নন, কিন্তু রাষ্ট্রের যে কোনো সংস্কার বা পরিবর্তন হতে হবে সম্পূর্ণ সাংবিধানিক পদ্ধতিতে। সংবিধানে যেহেতু এই ধরনের গণভোট কিংবা সংস্কার পরিষদের কোনো ধরনের অস্তিত্ব নেই, তাই অসাংবিধানিক কোনো পথে তারা কোনোভাবেই বর্তমান সময়ে হাঁটতে রাজি নন। এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদও বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন। তিনি বলেছেন, কিছু অধ্যাদেশ সরাসরি পাশ হবে, কিছু সংশোধন হবে, আর কিছু অধ্যাদেশ বাতিল হবে। তাদের কাছে এখন অগ্রাধিকার পাচ্ছে সাংবিধানিকতা। সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী একটি আইনি বাধ্যবাধকতাও রয়েছে। সংসদ বসার ৩০ কার্যদিবসের মধ্যে, অর্থাৎ আগামী ১২ এপ্রিলের মধ্যে এই অধ্যাদেশগুলো অবশ্যই পাশ করতে হবে।
যদি পাশ না করা হয় তাহলে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে কিন্তু বাতিল হয়ে যাবে। আর ঠিক এই টানাপোড়েনের মধ্যেই কিন্তু রাজনৈতিক পরিস্থিতিকে আমি মনে করি আরো উত্তপ্ত করে তুলেছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ। দেখুন, সম্প্রতি তিনি কিন্তু রীতিমতো হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, গণভোট বাতিল হলে ওই ভোটের 70% জনগণ নাকি রাস্তায় নেমে আসবে। দেখুন, একজন রাজনৈতিক পর্যবেক্ষক হিসাবে তার এই বক্তব্যকে আমি কিছুটা ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে চাই। একটি বড় প্রশ্ন কিন্তু এখানে থেকেই যায়। এই যে 70% মানুষের কথা বলা হচ্ছে, তারা আসলে কারা? তারা কি সাধারণ জনগণ, নাকি কোনো বিশেষ রাজনৈতিক আবেগে তাড়িত এক শ্রেণীর গোষ্ঠী? আর সবচেয়ে বড় যে কথা, সে কথা হলো, এই মানুষগুলো যদি সত্যিই দেশের মঙ্গল চান এবং সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল হন, তবে কি তারা একটি অসাংবিধানিক বিষয়কে জোর করে প্রতিষ্ঠিত করার জন্য কোনোভাবে দেশকে অস্থিতিশীল করতে রাস্তায় নামবেন? দেখুন, আমার কিন্তু এখানে সরাসরি মনে হচ্ছে তারা আসলে রাস্তায় নামবেন না, বরং দেশের সচেতন নাগরিকরা দেশকে অস্থিতিশীল করার মতো এমন যে কোনো উস্কানিমূলক হুঁশিয়ারিকেই চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করবেন। দেখুন, সংস্কার অবশ্যই প্রয়োজন, কিন্তু তা কোনোভাবেই উড়ে এসে জুড়ে বসা কিংবা অসাংবিধানিক প্রক্রিয়ায় আসলে হতে পারে না। হলেও সেটা একটি রাষ্ট্রযন্ত্রের জন্য ভালো ফলাফল নিয়ে আসে না। তবে বাস্তবতা হলো, যদি সত্যি এই অধ্যাদেশগুলো, বিশেষ করে গণভোট অধ্যাদেশ বাতিল হয়ে যায়, তবে জামাতে ইসলামী কিংবা এনসিপির মতো দলগুলো কোনোভাবে কিন্তু চুপ করে বসে থাকবে না। যারা ভাবছেন তারা বসে থাকবে, এটা ভাবারও কোনো কারণ নেই। ইতিমধ্যে কিন্তু তাদের অবস্থান পরিষ্কার করেছে তারা। ফলে রাজপথে পুনরায় একটি রাজনৈতিক অস্থিরতা দেখা দেওয়ার প্রবল সংখ্যাও কিন্তু এখানে রয়েছে। এই পরিস্থিতিটা সামাল দেয়াটা এখন বর্তমান বিএনপি সরকারের জন্য আমি মনে করি সবচেয়ে বড় লিটমাস টেস্ট। বিএনপি যদি তাদের সাংবিধানিক সিদ্ধান্তে অটল থেকে এই রাজনৈতিক চাপ এবং সম্ভাব্য অস্থিরতা শক্ত হাতে সামাল দিতে সক্ষম হয়, তবে তারা রাষ্ট্র পরিচালনায় নিজেদের ভিত্তি আমি মনে করি আরো মজবুত করবে। আর যদি তারা এই চাপ সামলাতে কোনোভাবে ব্যর্থ হয়, তবে বাংলাদেশের রাজনীতিতে সম্পূর্ণ নতুন একটি মেরুকরণ তৈরি হবে, যা হয়তো অনেকেই কোনোভাবে কল্পনাও করতে পারেননি। আবার এমনটি ঘটলে অনেকে হয়তোবা অবাক হতে পারেন। এবং এই মেরুকরণের মধ্যেই কিন্তু বাংলাদেশের রাজনীতির বড় একটি পরিবর্তন হয়তোবা হয়ে যেতে পারে। আর এই যে পুরো সমীকরণ, এই সমীকরণে অত্যন্ত চমকপ্রদ এবং কৌতূহল উদ্দীপক একটি বিষয় হলো দেশের আরেকটি বড় রাজনৈতিক শক্তি আওয়ামী লীগের বর্তমান অবস্থান। আপনারা একটু ভালো করে খেয়াল করলে দেখবেন, বিএনপি এখন যে সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলছে, আওয়ামী লীগও কিন্তু সবসময় এই সংবিধানের আলোকেই দেশ পরিচালনার কথা বলে এসেছে। এই একটি জায়গায় এসে কিন্তু দীর্ঘদিনের দুই প্রবল প্রতিপক্ষ বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে এক অদ্ভুত আদর্শিক মিল খুঁজে পাওয়া যাচ্ছে। আওয়ামী লীগ কিন্তু ইতিমধ্যে মাঠে তাদের উপস্থিতিও জানান দিতে শুরু করেছে। দেখুন, বিশেষ করে সদ্য সমাপ্ত হওয়া আমাদের মহান স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে তাদের তৎপরতা ছিল কিন্তু বেশ দেখার মতো বা লক্ষণীয়। দেশের বিভিন্ন স্থানে তাদের মিছিল, মিটিং এবং জমায়েত প্রমাণ করে যে তারা রাজনৈতিক মাঠ থেকে এখন পর্যন্ত হারিয়ে যায়নি। এমনকি এই কর্মসূচিগুলো পালন করতে গিয়ে তাদের অনেক নেতাকর্মী ইতিমধ্যে কিন্তু গ্রেফতারও হয়েছেন। এত কিছুর পরও রাজপথে তাদের এই উপস্থিতি একটি স্পষ্ট বার্তা দেয়, এবং সেটি হচ্ছে আগামী দিনের যে কোনো রাজনৈতিক মেরুকরণে তারা কিন্তু একটি বড় ফ্যাক্টর হয়েই বাংলাদেশের রাজনীতিতে থাকবে। এখন আমার মনে হয় আমাদের সবাইকে আসলে অপেক্ষা করতে হবে আগামী 29শে মার্চের দিকে, কারণ ওই দিন সংসদের বিশেষ কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকটি হয়তো নির্ধারিত হয়ে যাবে এই বিতর্কিত অধ্যাদেশগুলোর চূড়ান্ত ভাগ্য। বিএনপি কি সত্যি সংবিধানের প্রতি অবিচল থেকে সব ধরনের চাপ উপেক্ষা করে সামনে এগিয়ে যাবে?
নাকি ক্ষমতার ভাগাভাগির কোনো অলিখিত চুক্তিতে এই অধ্যাদেশগুলো নতুন কোনো রূপ নেবে? এর পাশাপাশি জামাত কি তাদের দাবি আদায়ে রাজপথ উত্তপ্ত করবে? আর এই পুরো ঘোলাটে পরিস্থিতিতে আওয়ামী লীগ ঠিক কিভাবে নিজেদেরকে গুছিয়ে রাজনৈতিক যে ফায়দা রয়েছে সেই ফায়দা তাদের ঘরে তুলবে? সুপ্রিয় দর্শক, এই সবকটি প্রশ্নের উত্তরের উপরে নির্ভর করছে আমাদের আগামী দিনের বাংলাদেশের পথ চলা। দেখুন, রাজনীতিতে প্রকৃতপক্ষে শেষ কথা বলে আসলে কোনো কিছু নেই, যা আমি প্রতিদিন বলি। তবে সংবিধানের বাইরে গিয়ে কোনো রাষ্ট্রই দীর্ঘমেয়াদে স্থিতিশীল হতে পারে না, এটাই কিন্তু ইতিহাসের শিক্ষা। সুতরাং আমরা আশা করব রাজনৈতিক দলগুলো নিজেদের দলীয় বা গোষ্ঠীগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের বৃহত্তর স্বার্থ এবং সাংবিধানিক ধারাবাহিকতাকে সর্বোচ্চ গুরুত্ব দেবে এবং আসন্ন যে সকল সংকটের কথা আমরা শুনতে পাচ্ছি সেই সকল সংকটগুলো বর্তমান যে সরকার রয়েছে এবং সরকারের যে প্রধানমন্ত্রী রয়েছেন তিনি খুব বিচক্ষণতার সাথে মোকাবেলা করবেন। কারণ এটি যেমন তাদের অস্তিত্ব বা সাংগঠনিক ভিত্তি অথবা রাষ্ট্রযন্ত্রের ভিত্তি টিকিয়ে রাখার একটি পথ, ঠিক একইভাবে যারা বিরোধী দলের রাজনীতিতে রয়েছেন জামাত এবং এনসিপি তাদের শক্তি প্রদর্শনেরও একটি গুরুত্বপূর্ণ সময়। আবার অপরদিকে মাঠের বাইরে থাকা আওয়ামী লীগ যেভাবে তাদের সক্রিয়তা বিভিন্নভাবে দেখাচ্ছে তাতে তাদেরও কিন্তু নিজেদেরকে বাংলাদেশের রাজনীতিতে ফেরানোর পথ তৈরি করার একটা সুযোগ হিসাবেও দেখছে। সব মিলিয়ে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আমি মনে করি এই অল্প কিছুদিনের মধ্যে, বিশেষ করে এই সাংবিধানিক জটিলতা এবং অধ্যাদেশ কেন্দ্রিক যে বিতর্কগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে বেশ উত্তপ্ত হতে চলেছে। এবং এই উত্তপ্ততা আসলে কতদূর পর্যন্ত যাবে বা উত্তপ্ততার রেঞ্জ বা সীমা কতটুকু হবে সেটার উপরই নির্ভর করছে নতুন বাংলাদেশের নতুন মেরুকরণ। এবং সেই মেরুকরণই আসলে নির্ধারণ করবে বাংলাদেশের পরবর্তী রাজনৈতিক স্থিতিশীলতা কিংবা অস্থিতিশীলতা অথবা কোনো বড় ধরনের পট পরিবর্তন। আজকের আলোচনা এখানেই শেষ করছি। এই আলোচনাকে কেন্দ্র করে আপনাদের যে কোনো ধরনের মতামত আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, সেটা পক্ষে হোক কিংবা বিপক্ষে হোক, অথবা আপনাদের একান্ত কোনো বিশ্লেষণ। কারণ আপনাদের মতামত আমার জন্য শিক্ষণীয়। আমি আপনাদের প্রত্যেকটি মতামত থেকে শিক্ষা অর্জন করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো আলোচনায় এবং অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।